ম্যানেজমেন্ট প্রেজেন্টস উত্তরণ, কাল বিকেল 4:30 শুধুমাত্র এবিপি আনন্দে। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নিবেদন করছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, অ্যাফিলিয়েটেড বাই WBUT, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হলো এবিপি নিউজ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে SBI HM offers hospital, hotel and hospitality management approved by WBUT, Government of West Bengal. Call 9830012536. 10 ঘন্টা লড়াইয়ের পরে জঙ্গি মুক্ত ঢাকার রেস্তোরাঁ, এক ভারতীয় সহ 20 বিদেশি পণবন্দী, 2 পুলিশ কর্মীর মৃত্যু, আহত 36। পাল্টা সেনা অভিযানে 6 জঙ্গি হত, ধৃত 1 সন্দেহভাজন। বাংলাদেশের জঙ্গি হানার শিকার ভারতীয় মহিলা, নিহতের নাম তারুশি জৈন। জানালেন বিদেশমন্ত্রী। সেনা অভিযানে উদ্ধার 13 পণবন্দী, সন্দেহের তীর ISIS এর দিকে। ধর্ম হয় না জঙ্গিদের, বরদাস্ত করা হবে না সন্ত্রাসবাদ, ভবিষ্যতে এমন হামলার চেষ্টা রুখব যে কোনো মূল্যে, শপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দূতাবাস লাগোয়া বলেই বেছে নেওয়া হলো হোলি আর্টিসান বেকারিকে, বিদেশিদের টার্গেট করতে চেয়েছিল জঙ্গিরা। এখনো নজরদারিতে গুলশান এলাকা ঘিরে তল্লাশি, আতঙ্কিত স্থানীয়রা। বাংলাদেশে জঙ্গি হামলার পর কলকাতায় হাই অ্যালার্ট, হামলার আশঙ্কা প্রকাশ আইবি। শহরে বিভিন্ন জায়গায় তল্লাশি, নাকা চেকিং, বাইরে থেকে আসা যাত্রীদের দিকে নজর। ঝিনাইদহের পর সাতক্ষীরা, জঙ্গি হামলার মধ্যে বাংলাদেশে ফের আক্রান্ত পুরোহিত, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। পুরোহিতদের ওপর পরপর আক্রমণে আতঙ্ক। ইতিহাস গড়ে ইউরো সেমিফাইনালে ওয়েলস, আজ স্যাটারডে ব্লকবাস্টারের মুখোমুখি ইটালি জার্মানি। শেষ হাসি কার? আলোচনায় সুব্রত, সুভাষ মেহতাব। ইউরোযুদ্ধ বিকেল 5:30টায়। সন্ত্রাস এবার বাংলাদেশে অভিজাত এলাকার রেস্তোরাঁয় বিদেশিদের পণবন্দি করে কুপিয়ে খুন। কেন টার্গেট ঢাকা? কোন পথে বিশ্বজুড়ে বাড়ছে সন্ত্রাস? চুরি আলোচনা সন্ধ্যে 7টায়। ভাবনা শেক্সপিয়ারের ছবি অঞ্জনে, বাংলা ছবিতে রাজনীতি থেকে রাজনীতি, দুর্নীতি, হামলেট থেকে হেমন্ত স্টুডিও মুখোমুখি অঞ্জন দত্ত। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 11টায়। ইস্তানবুলে বিমানবন্দরে সন্ত্রাস হানা, নিহত 44। হায়দ্রাবাদে হামলা ছক ফাঁস, আইএস আতঙ্কে গ্রাসে বিশ্ব। ঘণ্টাখানেক সঙ্গে সমান রাত 11:40। শিরোনাম নিবেদন করছে SBI HM offers media science, BBA, BCA, tourism management approved by WBUT, Government of West Bengal. Call 9830012536. গৌতম বুদ্ধ বলেছিলেন যে শরীরকে সুস্থ রাখা আমাদের কর্তব্য। যদি আমরা সেটা না রাখি তাহলে কোথাও মানসিকভাবে আমরা দৃঢ় এবং স্বচ্ছ থাকতে পারবো না। তারপর ধরুন মহাত্মা গান্ধী বলেছেন যে সেই স্বাস্থ্যই আমাদের সম্পদ, যে স্বাস্থ্য আমাদের সেই দিকে নিয়ে যায় যেখানে আমরা সোনা আর রূপোর ওই কয়েনগুলোর কথা ভাবি না। তারপর আমার খুব প্রিয় একটা কোট, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। তবে স্বাস্থ্য যে শুধুমাত্র শরীরের তা নয়, মনের স্বাস্থ্য বটে। আর সেই সমস্ত কারণেই আমাদের বাঁচাটা, আমাদের থাকাটা যাতে আরো আনন্দময় হয়ে ওঠে, সেই জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান উডল্যান্ডস হসপিটালস প্রেজেন্টস এবিপি আনন্দ, সুস্থ থাকার আনন্দ, পার্টনার্ড বাই সাপোর্ট এল্ডার্স, আমাদের পার্টনার দ্য টেলিগ্রাফ। গতদিন আমাদের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, আজও তারা আমাদের সঙ্গে রয়েছেন, আর আপনারা প্রচুর প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন সেই প্রশ্নগুলো ডাক্তারবাবুদের জিজ্ঞেস করার জন্য। তবে সবার আগে যারা ছিলেন তাদের সঙ্গে আরো একবার আপনাদের পরিচয়টা করিয়ে দিই। একেবারে এদিক থেকে শুরু করি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুন্ডু, ডক্টর সুজয় কুন্ডু, অর্থোপেডিক্স, নমস্কার। রয়েছেন ডক্টর রঞ্জিত চক্রবর্তী, গাইনোকোলজিস্ট, নমস্কার। নমস্কার। রয়েছেন মিস্টার প্রবীর বোস, ডিরেক্টর অফ উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটাল, নমস্কার। রয়েছেন ডক্টর চুরারিয়া, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র, সাইকিয়াট্রিস্ট, ফেমাস সাইকিয়াট্রিস্ট, নমস্কার। এবং রয়েছেন ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী, জেরন্টোলজিস্ট অ্যান্ড অ্যাডভাইসার, সাপোর্ট এল্ডার। আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেই দিয়েই শুরু করি, রাইট? আমি আগে ডক্টর চক্রবর্তীর কাছে আসবো। বয়স্ক ব্যক্তিদের সুস্থ রাখা এবং তাদের উপর সারাক্ষণ নজর রাখা ফ্যামিলি মেম্বারদের জন্য খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। তো এই কাজটা যদি অন্যেরা একটু ভবিষ্যতে দায়িত্ব নেয় তাহলে পরিবারের মানুষজন একটু নিশ্চিন্ত থাকতে পারেন, এরকম জানিয়েছেন অনেকে। আপনি বললেন যে তাদেরকে দেখবে কে। প্রথম দেখাটা হচ্ছে এই দায়িত্বটা আমরা কোথায় দেব? রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার। আমরা কিন্তু বারবারই বলছি যে পরিবার ছোট হয়ে গেছে, পরিবার পাচ্ছে না। রাষ্ট্র, ইয়েস, আমাদের রাষ্ট্র কিন্তু কল্যাণকামী রাষ্ট্র, ভুললে চলবে না। ইটস আর ওয়েলফেয়ার স্টেট, এবং যে কোনো ওয়েলফেয়ার স্টেট ক্যানট ডিনাই ইটস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ার এল্ডারলি সিটিজেন। যেটার সংখ্যা অনেক বাড়ছে, যারা সব থেকে বড় ভোট ব্যাংক, তাদেরকে আমরা কোনো সময় অস্বীকার বা অবহেলা করতে পারি না।
রাষ্ট্র অনেক কিছু করছে বিলো পভার্টি লেভেলের জন্য, ন্যাশনাল প্রোগ্রাম ফর দি হেলথ কেয়ার অফ দি এল্ডারলি, এতজন ডাক্তার আছেন নিশ্চয়ই জানেন, এনপিএইচসি বিশালভাবে আসছে, এবং রাষ্ট্রর পরেই যেটা আসছে সেটা হলো কমিউনিটি কেয়ার। সমস্ত বিশ্বে কিন্তু কমিউনিটি কেয়ারটাই এখন সব থেকে বড় কেয়ার। শুধুমাত্র রাষ্ট্র নয়, শুধুমাত্র পরিবার নয়, মাঝখানে দাঁড়িয়ে আছে কমিউনিটি। এই কমিউনিটি কিন্তু সব থেকে বড় সাহায্য দিচ্ছে। যেমন জেরিয়াট্রিক অ্যানিমেটেডরা আপনার পুত্রকন্যা না হোক, কিন্তু পুত্রকন্যার মতন গিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে সাহায্য করবে। অর্থাৎ সাহায্যটা সব জায়গা সাহায্যটা থেকেই করবে। আসছে। It's like এবং a 360 তার সঙ্গে approach. আছে যেমন ধরুন টেকনোলজি লেড আজকে ইনফরমেশন এজের যুগে যেরকম সাপোর্ট এল্ডার্স করেছে, যেখানকার আমি অ্যাডভাইজার, ডক্টর চক্রবর্তী, আপনি যখন টেকনোলজির কথা বললেন হ্যাঁ। তখনই ওই প্রশ্নটা চলে এলো ডক্টর মিত্রর কাছে। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটাকে অস্বীকার করতে পারি না, কিন্তু বাবা মারা আজকাল খুব চিন্তিত হয়ে পড়েছেন যে ধরুন এই বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সবাই, এবং তারই সঙ্গে সঙ্গে ওই সেলফাইটিস, সারাক্ষণ সেলফি তুলছে। তো এইটা কি একটা রোগের পর্যায়ে চলে গেছে? দেখুন, প্রথমে সেলফির ব্যাপারটায় আসি। হ্যাঁ, সেলফিটা কিন্তু রোগের পর্যায়ে চলে গেছে, কারণ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন খুব রিসেন্টলি, অ্যাজ রিসেন্ট অ্যাজ 3 months ব্যাক, এটাকে সেলফাইটিস নাম দিয়েছে এবং তাদের ক্লাসিফিকেশন করে দিয়েছে যে অ্যাকিউট সেলফাইটিস, অর্থাৎ যে 3টে ছবি তুলছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে না, বর্ডারলাইন সেলফাইটিস যারা 3টে ছবি তুলে 3টেই পোস্ট করছে, আচ্ছা। এবং ক্রনিক সেলফাইটিস যারা 6টার বেশি ছবি তুলছে এবং সারা দিন ধরে পোস্ট করে যাচ্ছে। এডিকশন শব্দটা কিন্তু তারা তুলে নিয়েছে, তারা বলছে এটা একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সাংঘাতিক। হ্যাঁ, সুতরাং সেলফাইটিস নাও ইজ অ্যান অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইন্টারন্যাশনালি, এবং এটার চিকিৎসাটা ওনারা বলছেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যাপারটা কি? 3টে শব্দ, কগনিশন, বিহেভিয়ার, থেরাপি। কগনিশন মানে আমি যে কাজটা করি তার আগে আমি সেটা চিন্তা করি, তারপরে সেই সূত্রে আসে আমার বিহেভিয়ার। সুতরাং আমি যদি চিন্তাটাকে বদল করতে পারি, চিন্তাটাকে রোধ করতে পারি, কিংবা চিন্তাটাকে চেঞ্জ করতে পারি, আমার বিহেভিয়ারটাও কিন্তু চেঞ্জ হবে। সেটাকেই বলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কিন্তু যেটা দেখা যাচ্ছে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে, দ্যাট ইজ স্টিল অ্যান এডিকশন। ওকে। আমি শিওর জানি যে এই জিনিসটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এডিকশন মানেটা কিন্তু অন্যরকম। এডিকশন মানে হচ্ছে সেই জিনিসটা ছাড়া, মানে ধরুন মদ্যপান করা, অ্যালকোহলিজম ইজ অ্যান এডিকশন, আদার সাবস্টেন্সেস ইজ অ্যান এডিকশন, সেইটা ছাড়া তার চলছে না, এবং সেটা যে মুহূর্তে আপনি উইথড্র করছেন সেই ভদ্রলোক কিংবা ভদ্রমহিলার একখানা সিভিয়ার উইথড্রয়াল সিমটমস হচ্ছে। এখন দেখা যাচ্ছে ফেসবুক, এটা কিন্তু রিসার্চের অলরেডি ইনটু রিসার্চ, যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিলে কোনো ইয়াংস্টারের তাদের একটা উইথড্রয়াল সিমটম হচ্ছে। সুতরাং এইটা একটা অ্যাডিকশনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এবং আমি শিওর আগামী মানে কাল, আগামী বছর, আগামী যুগে কিন্তু এটারও কিছু কিছু ইলনেস এফেক্টস আমরা দেখতে পাবো। সুতরাং ফেসবুক, এগুলো নিউ এজ সাইকিয়াট্রিক প্রবলেমস এর মধ্যে ফেসবুক এডিকশন, হোয়াটসঅ্যাপ এডিকশন অ্যান্ড সেলফিয়াইটিস উইচ ইজ অ্যান অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সুতরাং এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে পৃথিবী আজকে উঠে বসে দাঁড়িয়ে বলছে, ওয়েট, we have to treat this, otherwise the society is going to crumble down. আসবো ডক্টর চোরারিয়ার কাছে। এই যে পদক্ষেপ নেওয়ার কথা যখন উঠলো, তখন আমাদের হার্ট ডিজিজকে মিনিমাইজ করার জন্য কি কি সিম্পল স্টেপস নেওয়া যায়, এটা জিজ্ঞেস করেছেন আমাদের সঙ্গে যারা দর্শক তারা। এটা আমি দুটো স্টেপ বলতে পারি, জাস্ট 2 স্টেপস। বিকাম ফিজিক্যালি অ্যাক্টিভ, রোজ হাঁটা দরকার, আচ্ছা। 30 minutes a day, দ্যাটস অল। আর চেঞ্জ ইউর লাইফস্টাইল ইন টার্মস অফ ফুড হ্যাবিটস। শুধু গিভ আপ সুগার, sugary food, and maida products like bread, biscuit, pizza, naan, and that is enough. This will make a big difference. ওকে, আমি একটু মিস্টার বোসের কাছে আসবো। একজন জানিয়েছেন যে কাজের সূত্রে তাকে অন্য রাজ্যে বা অন্য দেশে যেতে হচ্ছে, বাড়িতে বয়স্ক বাবা মা। এবার তিনি চাইছেন যে এই বয়স্ক বাবা মাকে যদি তার কাছে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেইটা করতে গিয়ে তখন সমস্যার সম্মুখীন হচ্ছেন। মানে এই নিয়ে যাওয়াটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেইটা হাতের কাছে পাচ্ছেন না। তো আমি যদি আপনার অর্গানাইজেশনের কথাই ধরি, আপনারা কি কোনোভাবে হেল্প করতে পারেন? কৌশিক, ট্রাভেল করতে হবে একজন বয়স্ক বাবা মা কারোকে নিয়ে, সেটার ক্ষেত্রে জিনিসটা মোটামুটি এই রকম দাঁড়ায়। রোগের ওপর ডিপেন্ড করে কিংবা তার কিরকম ভাবে চিকিৎসা চলেছে, কিরকম ইমপ্রুভমেন্ট হয়েছে সেই দেখে আইদার তার একটি নার্সের দরকার হবে রাইট ট্রাভেলের সময়, কিংবা একজন ডাক্তারের দরকার হবে। ডাক্তার পাওয়া সহজ,
অবশ্যই তার টিকিটের ব্যবস্থা করে দিতে হবে, তার থাকার ব্যবস্থা করে দিতে হবে। মোটামুটি একটা ডাক্তার পাওয়া, নার্স পাওয়া যায় না সাংঘাতিক ব্যাপার। মানে ট্রাভেলের ক্ষেত্রে। সো এই উদাহরণ থেকে আমরা যেটা রেগুলারলি আমাদের হাসপাতালে ফেস করি সেটা হচ্ছে এগেন বয়স্কা পেশেন্ট, ডক্টর ডিসচার্জ করে দিয়েছেন, তাকে বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে দেখবে কে? প্রায়ই আমার হেড অফ নার্সিং এসে জিজ্ঞেস করেন, স্যার উনি বলছেন যে অ্যাটেন্ডেন্টটা ওনাকে দেখছিল সেই অ্যাটেন্ডেন্টটাকে নিয়ে যেতে পারে কিনা। এখন সে যদি অ্যাটেন্ডেন্টগুলোকে নিয়ে যায় আমাদের হাসপাতাল চলবেটা কি করে? ঠিক। সো এইটা একটা অ্যালং উইথ ওল্ড এজের যে প্রবলেমটা, এইও একটা প্রবলেম যে রিকুপারেটিং পেশেন্টদের দেখার জন্য কি ব্যবস্থা করা যেতে পারে। আমরা অ্যাট বেস্ট এখন যেটা করি, কারোর সঙ্গে পরিচয় করিয়ে দিই, দু একটা সংস্থান আছে, নিয়ে তাদের রিকোয়েস্ট করি। এইটুকুন আমি বলতে পারি, কোনো হাসপাতাল তাদের নার্সকে স্পেয়ার করে বাড়িতে কেয়ার দিতে পারবে না। ওকে। আর সম্প্রতি আমরা একটা টাই আপ করার চেষ্টা করছি, যেখানে পেশেন্টকে রেগুলার দেখাশোনা করার জন্য আমাদের হাসপাতাল থেকে একটা উদ্যোগ নেওয়া হবে। আজকের প্রোগ্রামে বোধহয় একটা শব্দ না বললে একটু অধুরা থেকে যাবে, সেটা হচ্ছে এই যে এল্ডারলি পপুলেশন। দেখুন, এল্ডারলি পপুলেশন তো পৃথিবীময় বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং এই যে ডিমেনশিয়া এবং যেটাকে আমরা সাধারণ সমাজে অ্যালজাইমার্স হিসেবে জানি, এইটার ডিজিজ বার্ডেন ইজ এ হিউজ ডিজিজ বার্ডেন, নট অনলি অন দ্য পেশেন্টস দেমসেলস বাট অন দ্য কেয়ারার্সে। একজন ডিমেন্টিং ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা যিনি কাউকে চিনতে পারছেন না, যিনি কিছু মনে রাখতে পারছেন না, যিনি দেওয়ালের মধ্যে হয়তো নিজের ফিসিসকে স্মিয়ার করছেন, এইরকম একজনকে কিন্তু অনেক ছেলে মেয়েই চেষ্টা করছে বাড়ি থেকে, কিন্তু সেই ছেলের বউ কিংবা সেই মেয়ে তার জামাইয়ের জন্য একটা সপ্তাহ কোথাও গিয়ে একটা রেসপাইট দেওয়ার কোনো জায়গা নেই। এইটা অলসো ইজ আ ভেরি বিগ ল্যাকিউনা, কারণ রেসপাইট কেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ডিমেনশিয়া যে হারে বাড়ছে, এবং ওল্ড এজের আগেই যখন ডক্টর চক্রবর্তী বললেন যে আমাদের যে লঞ্জিভিটিটা বেড়ে গেছে, সুতরাং ডিমেনশিয়ার চান্সেস তো আরো বেশি হচ্ছে, এবং তাদেরকে কে সামলাবে? আরেকটাও এখানে বলে রাখা দরকার যে আমাদের যারা আজকে এই প্রোগ্রামটা দেখছেন, ডিমেনশিয়ার মধ্যে কিন্তু এই যে বিহেভিয়ারাল প্রবলেম এবং অনেক সময় দেখা যায় একটা অবসাদ লুকিয়ে থাকে, যেটাকে আমরা বলি সিউডো ডিমেনশিয়া। এই সিউডো ডিমেনশিয়াটা চিকিৎসা করলে, অর্থাৎ মিথ্যে ডিমেনশিয়া, সেই মিথ্যে ডিমেনশিয়াটাই কিন্তু চিকিৎসা করা যায়, এবং সেই চিকিৎসা করলে কিন্তু ডিমেনশিয়ার প্রকোপ অনেক কমে যায়। এবং ডিমেনশিয়া জনিত যে বিহেভিয়ারাল ডিসকন্ট্রোল সিনড্রোমটা হয় সেটা কিন্তু ট্রিটেবল। সুতরাং আজকের যারা দেখছেন তাদের জন্য একখানা মেসেজ দিতে চাই যে ডিমেনশিয়ার কিন্তু অনেকটাই তাদের উপরে যে চাপটা থাকে কেয়ারার্সদের উপরে, সেটা কিন্তু ডাক্তারি পার্লেন্সে অনেকটাই তাদের রিমুভ করা যেতে পারে। থ্যাংক ইউ ডক্টর। আমি আরেকটা জিনিস অ্যাড করব, যদি একটু অ্যালাউ করো, এই হোম কেয়ারের ব্যাপারে। প্লিজ। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট হয়তো দিলাম, সপ্তাহে একবার গিয়ে ডাক্তার দেখে এলো, নার্স দেখে এলো, ডায়েটিশিয়ান ভিজিট করলো, দিয়ে দিলাম, কিন্তু ডে টু ডে দেখার জন্য যেটা ডক্টর চক্রবর্তী বললেন, সেই নাম্বার এত কম এবং তারা এত ব্যাডলি ট্রেন্ড, আমার তো সাহস হবে না তাদের আমার বাবা মার জন্য রাখি। সুতরাং একটা খুব জরুরি কাজ দরকার, সেটা হচ্ছে এদের ট্রেন করা, মানে আরো বেশি স্কিল্ড পার্সোনাল তৈরি করা। আরো স্কিল্ড, আমি বলছি না তারা নার্স হবে, তবে কেয়ার গিভার টার্মিনোলজি যেটা ইংরেজিতে এখন ইউজ করে, কেয়ার গিভারের পর্যায়ে যাতে পৌঁছতে পারে। আর দর্শকেরা খুশি হবেন শুনে যে শিগগিরই কলকাতায় একটি সংস্থান আসছে যাদের সঙ্গে আমরা টাই আপ করব, যে এই কেয়ার গিভার ট্রেন করার জন্য। তাহলে এই যে বাড়ি যাওয়ার সময় বলেন যে আমি কি অ্যাটেন্ডেন্টকে নিয়ে যাব, সেইটা থেকে বন্ধ হবে। ডক্টর চক্রবর্তী, বিদেশে তো এই ব্যাপারটা আগে থেকেই আছে নাকি? ব্যাপারটা অনেক দিন আগে স্টার্ট হয়েছে। তার কারণ হচ্ছে যে হসপিটালের উপর লোড কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে, এখন ভাবলে অবাক হতে হবে যে আমাদের ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট যেটা হেলথ সার্ভিস ব্রিটেনে, এখন তো ব্রিটেন নিয়ে বাজার গরম, তা ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 মডেল ছিল চিরকালই, যেখান থেকে আমরা শিখেছি সবাই। এবার সেখানে এখন ডেলিভারির ক্ষেত্রে যেটা করা হয়েছে, যে কোনো সুস্থ ভদ্রমহিলা যখন প্রেগনেন্ট হন, এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। একটা প্রেগনেন্সিকে আমরা এখানে প্যাথোলজি তৈরি করেছি, হাসপাতালে নিয়ে এসেছি। ওরা অ্যানালিসিস করে দেখেছে যে, যেটা মিস্টার বোস বললেন, যে যদি একটা স্কিল্ড পারসন
বাড়িতে যায়, বাড়ির সঙ্গে তার যোগাযোগ থাকে, তাহলে এই প্রেগনেন্ট মেয়েদের অহেতুক এসে হসপিটালের আউটডোরে ভিড় করতে হয় না। তো এখন ন্যাশনাল হেলথ সার্ভিসের যেটা রুল, সেটা হচ্ছে কারোর যদি কোনো মেডিকেল কমপ্লিকেশন না থাকে, দে উইল বি টেকেন কেয়ার অ্যাট দ্য কমিউনিটি। তাদের ডেলিভারি করবে ট্রেন্ড মিডওয়াইফ। যতক্ষণ না কোনো কমপ্লিকেশন যেগুলো প্রোটোকল করা আছে সেগুলোর মধ্যে পড়বে, ডক্টর, সার্জন, গাইনোকোলজিস্ট কেউ ইনভলভ হবে না। তো এটাই হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। আমাদেরও কিন্তু সেইখানেই আস্তে আস্তে আসতে হবে। ডক্টর কুন্ডুর কাছে আসবো। একজন আর্লি টোটাল কেয়ার অর্থোপেডিকের ক্ষেত্রে যদি আমরা দেখি বা তার পোস্ট ট্রমা সেই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, এনি ডিভাস্টেশন মানে আর্থকোয়েক হলো, ব্রিজ ভেঙে পড়ে গেল, এর ক্ষেত্রে আমরা একটা আর্লি টোটাল কেয়ার অ্যাম্বুলেন্স প্রোভাইড করে থাকি, যেখানে একজন ট্রেন্ড আরএমও থাকে এবং সেখানে ওই ফ্র্যাকচার স্প্লিন্টেজের জন্য একটা কিছু ব্রেস বা স্প্লিন্টেজ থাকে। আর যেটা মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রাভেনাস ট্রান্সফিউশন, যাকে আমরা বাংলায় স্যালাইন দেয়া বলি আর কি। ওটা ব্যবস্থা থাকে। একটা এয়ারওয়ে মানে অক্সিজেনেশনের জন্য অ্যাটলিস্ট আরএমও শুড বি ট্রেন্ড, মানে এন্ডোট্রেকিয়াল ইন্টিউবেশন করার জন্য আরএমও ট্রেন থাকতে হবে। এগুলো হচ্ছে ওই আর্লি টোটাল কেয়ারের মধ্যে পড়ে আর কি, অ্যাডভান্স ট্রমার মধ্যে পড়ে। যে তিনটে পয়েন্ট মেনলি, ওই ইন্ট্রাভেনাস ট্রান্সফিউশন, স্প্লিন্টেজ অফ দ্য ফ্র্যাকচার্স, আর সেকেন্ড হচ্ছে এয়ারওয়ে। ওকে, এয়ারওয়ে। আর এটার মাধ্যমে আমরা একটা গোল্ডেন পিরিয়ড আছে অর্থোপেডিক্সের ট্রমার, 4 থেকে 6 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট স্টার্ট করতে হয়। ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা এইভাবে স্টার্ট করে 4 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা অ্যাম্বুলেন্স প্রোভাইড করে যদি হসপিটালে আনতে পারি, তাহলে আমরা ওই গোল্ডেন পিরিয়ডের মধ্যে অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা শুরু করতে পারবো, অর্থোপেডিক্সের যে সার্জিক্যাল ট্রিটমেন্টটা। এর সঙ্গে যেটা হচ্ছে যে ইদানিংকালে দেখবেন অ্যাক্সিডেন্ট এত প্রবণতা বেড়ে গেছে, আমরা ডিফারেন্ট জোন থেকে, ডিফারেন্ট জায়গা থেকে, তো আমার মনে হয় এই ফিউচার হেলথ কেয়ারের মধ্যে আমরা যদি এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন পর্যন্ত অ্যাম্বুলেন্স প্রোভাইড করতে পারি, তাহলে এই ব্যাপারটাকে অনেক পেশেন্টের পক্ষে সহজসাধ্য হয়। ব্যাপারটা বেশি চিন্তা করতে হয় না, আমরা ফোন করলো একটা গিয়ে অ্যাটলিস্ট আরো কিছু করা যেতে পারে। ইমার্জেন্সি টেলিমেডিসিন ফোন করলো বাড়ি থেকে যে আমরা কিছু অ্যাটলিস্ট কিছু অ্যানালজেসিক্স, কিছু ড্রাগস দিয়ে দিলাম, ঠিক আছে স্টেশনে চলে আসুন, আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। এই ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করা গেলে মনে হয় মানে অর্থোপেডিক্সের এই ম্যানেজমেন্ট পার্টটা অনেক দূর এগিয়ে যাবো আমরা। ওকে, ডক্টর চক্রবর্তীর কাছে আসবো। বয়স্ক ব্যক্তিরাই পাঠিয়েছেন প্রশ্নটা, তাদের দুটো প্রশ্ন সাইমালটেনিয়াসলি আছে। একটা হচ্ছে যে ওয়ার্কিং কাপলদের ক্ষেত্রে আজকে ইনফার্টিলিটি রেটটা একটু বেশি দেখা যাচ্ছে, আর 2 নম্বর হচ্ছে যে আমাদের সময় বাপু ডেলিভারি হলে নর্মালি হতো, তোদের সময় সবসময় দিকে একটা সিজারিয়ানের প্রবণতা আছে, এইটা কতটা সত্যি? একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আমি স্টার্ট করি ইনফার্টিলিটি দিয়ে। বেশ। আমরা কলেজ ডেঙালাম, এরপরে একটা হায়ার কিছু পিএইচডি করা, কিছু করা, সেখানে কিছু টাইম গেল। এবার একটা ভালো চাকরি পেলাম, বিয়েও হলো, বউও চাকরি করে। এবার যখন প্রেগনেন্সি প্ল্যানিং এর টাইম আসছে, তখন দেখা যাচ্ছে কিন্তু ডিপার্টমেন্টাল হেড হওয়াটা আগে, রিজিওনাল সেলস হেডটা হওয়াটা আগে, প্রেগনেন্সি পড়ে থাকছে লাস্ট অল্টারনেটিভে। ফার্স্ট হচ্ছে লাস্ট 2 জেনারেশনে চাইল্ড বার্থের নাম্বার আমরা 10-12 থেকে কমিয়ে নিয়ে চলে এসেছি 2-এ, এখন 1টায়। আর রিসেন্ট ট্রেন্ড আবার অনেকে বলছে যে আমাদের বাচ্চাই চাই না। তার মানে যখন ফার্স্ট প্রেগনেন্সি হচ্ছে তারা অনেকেই 35 ঊর্ধ্বে, এখন তো কারো 40-এর উপরেও রিকোয়েস্ট পাচ্ছি। তা এই যে এজিং ফার্স্ট প্রেগনেন্সি গ্রুপটা, এদের বডির বিহেভিয়ার, এদের মেডিকেল কন্ডিশন, এদের অ্যাডাপ্টেবিলিটি টু প্রেগনেন্সি কোনোটাই কিন্তু একটি 20-25 বছর মেয়ের মতো নয়। সো আমরা এখন যে ক্রাউডটা শহরে মেনলি পাচ্ছি, সেখানে এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড, যেটা সব থেকে বড় প্রশ্ন মানুষের মনে চিরকালই ছিল, যে সিজার হলে হাসপাতাল ডাক্তারবাবুদের লাভ। এই কনসেপ্টটা কিন্তু এখন চেঞ্জ করে গেছে। তার কারণ হচ্ছে এখন অনেক ইনস্টিটিউশন এসছে যারা ওয়েল ইকুইপড, নর্মাল ডেলিভারিতে এক্স্যাক্টলি একই রকমের খরচ হতে পারে, কিন্তু লোকে অপশনটা নিতে পারে, কিন্তু সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এখন সোসাইটি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের মায়েদের বলছি না, মায়েদের ধৈর্য ছিল, মেয়েদের নেই। বৌমা তাড়া দিচ্ছে সিজার করার, শাশুড়ি
সেটাকে কতদিন আটকাবে? আমি ডক্টর চক্রবর্তীর এই লাভের প্রশ্ন থেকে একটা প্রশ্নে আসবো, আমি মিস্টার বোসের কাছে আসবো। যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, আমরা যদি আরো ইমপ্রুভড একটা সিস্টেমের কথা ভাবি, তার জন্য তো টাকার দরকার। তো লাভ না হলে তো সেই টাকাটা আসবে না। ফান্ডিংটা কোত্থেকে আসবে হেলথ কেয়ারের জন্য যদি লাভ না হয়? ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছো কৌশিক। এটা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর যাকে বলে একেবারে নাইটমেয়ার। যে কোনো বিজনেসের মতন যে কোনো ইন্ডাস্ট্রিতে দুরকম ভাবে ফান্ডিং হয়। একটাকে যেটা আমরা ইংরেজিতে অ্যাকাউন্টেন্টসরা বলে রিটেন্ড আর্নিং, মানে আমার পুরো বিজনেস করে যেটুকুন মুনাফা হয়েছে সেটাকে যদি বিজনেসে আবার ঢেলে দেওয়া যায়। অন্যটা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে। এখন ব্যাংক থেকে যদি লোন নিতে যাও, আমাদের যদি বলা হয় যে হেলথ কেয়ার একটা এত ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি, তার জন্য কিন্তু কোনো স্পেশাল ফিচার নেই। অন্য ইন্ডাস্ট্রি যে ইন্টারেস্ট রেটে পাবে, হয়তো 19-20 সেই রেটেই পাবো, সেই টার্মসেই আমাকে ফেরত দিতে হবে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। তখন প্রশ্ন উঠবে পয়সাটা আসবে কোথায়। আমার বিজনেস চালিয়ে, আমার অপারেশনস চালিয়ে কোনো কিছু রিসোর্স সস্তায় আসে না। ভালো ডাক্তার সস্তায় আসে না, ভালো নার্স সস্তায় আসে না, ভালো টেকনিশিয়ান সস্তায় আসে না, সব জায়গায় রয়েছে। তো আমরা কি করি, আমরা একটা সারাক্ষণ ব্যালেন্সিং অ্যাক্ট করি, কিন্তু লোন নিতেই হবে। যে পর্যায়ে ইকুইপমেন্টের দাম বাড়ছে, যে রকম লেভেলে কাস্টমস ডিউটি আছে, বাই দ্য ওয়ে কোনো কাস্টমস ডিউটিতেও ছাড় নেই যে মেডিকেল ইকুইপমেন্ট বলে কিছু একটা ছাড় পাওয়া যাবে, সেটা নয়। সেটাও নেই। কিন্তু এত কিছু অ্যাডভার্সারি থাকা সত্ত্বেও আপনারা সামনের দিকে তাকাচ্ছেন, তো আপনারা বেটার ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবছেন তো? দেখুন, দুটো জিনিস। একটা তো হচ্ছে যখন একটা পরিষেবা দিচ্ছি সেটা কি করে ভালো লেভেলে দেওয়া যায়, তার জন্য কি করে সম্বল করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে যে কোনো জায়গায় যদি ভালো জায়গায় না নেওয়া হলো, তাহলে আর সোসাইটিকে কি সার্ভ করলাম? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে প্রবলেম। একদমই তাই। আর আমরা সেই সোসাইটির কথাই বলছি যেখানে আমরা সুস্থ থাকার আনন্দ অনুভব করতে পারি, এবং সেই ভাবনা থেকে আমাদের এই উডল্যান্ডস হসপিটালস প্রেজেন্টস এবিপি আনন্দ সুস্থ থাকার আনন্দ অনুষ্ঠান, পার্টনার্ড বাই সাপোর্ট এল্ডার্স, আমাদের প্রিন্ট পার্টনার দ্য টেলিগ্রাফ। আমাদের সঙ্গে আজকে উপস্থিত ছিলেন ডাক্তারবাবুরা, ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর, ছিলেন বিশিষ্ট মানুষজন, এবং আপনারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানের সাক্ষী থাকলেন দর্শক হিসেবে, তারা নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান থেকে অন্তত ভবিষ্যতের কলকাতার সেই সুস্থ থাকার আনন্দের কথা অনুভব করলেন এবং উপলব্ধি করলেন। ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের। নমস্কার। এবং আপনাদের বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ডক্টর ঝরে গেছে, পুড়ে গেছে, কেটে গেছে। হিলোকাইন লাগিয়ে দেব। সবার জন্য একই ওষুধ? কাটা, পোড়া বা ছড়ে যাওয়া সবকিছুরই উপশম হিরোকাইন্ড, আমার ফার্স্ট এডের অলরাউন্ডার। Education for better tomorrow. Kingston Educational Institute, Polytechnic College, Science College, Law College, Management and Science College. For admission, 2538-9508. যখন কোনো বিপদ হয়